গুড ইভিনিং এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা ইভিনিং ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। খুব সুন্দর ব্লগটা, খুব ভালো ব্লগ। তোমরা সবাই দেখো, শেষ পর্যন্ত দেখো। তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি। আমার আহ, মানসিক স্থিতি, মানসিক অবস্থা কেমন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সাথে আমার কাজ তো থাকছেই, যেগুলো আমার নিজের একার সংসার, তো সমস্ত কিছু আমার ওপর নির্ভর করে। তো সেই সমস্ত কিছু কাজই আমি আমার ব্লগের মধ্যে তোমাদেরকে দেখাই। আর আমার জীবনে যা যা স্ট্রাগল করেছি বা যা যা করেছি সবই তোমাদের সঙ্গে দেখাই। তো দেখো, এখন হচ্ছে ইভিনিং টাইম। আয়ুষ্মানকে আমি দুধ খেতে দেবো, ও পড়তে যাবে। তো ওকে হরলিক্স দিয়ে দেবো। তো দুধ একদিকে গরম করতে বসিয়েছি, তোমাদের দেখালাম, আর এখানে আমি ওকে দিচ্ছি হরলিক্স। তো দুধ আর হরলিক্স খেয়ে বিস্কিট দিয়ে ও পড়তে চলে যাবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে যখন ব্লগটা স্টার্টই করছি, তো একদম বিকেল থেকেই স্টার্ট করি। মানে ঠিক যেই মুহূর্ত থেকে আমি একটু রেস্ট নিয়ে উঠে যখন থেকে যা যা কাজ করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করি, কিন্তু এক এক দিন এক এক রকম ধরনের দেখাবার চেষ্টা করি। তো দেখো, এই যে ওকে এবারে আমি দিয়ে দিলাম খেতে। কারণ একটু পেটটা যদি ভরা থাকে তাহলে কি হয়, পড়াশোনাটাও ভালো মতন মাথায় ঢোকে। লেবুদা, কি বলছো? লেবুদা। উমা, কি হচ্ছে? ছি 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 ছি। What is this? আয় চশমাটা খোল। 1 বছর পর্যন্ত দেখি লাগে। আজকে মক্কা খাবি তুই, দেখ ঠিক আছে। শোনো না, আমি আজকে বলো আমার জন্য লেট হয়েছে, না ওকে বকে খুব। তো আয়ুষ্মানকে ওর বাবা পড়াতে নিয়ে চলে যাবে। আর এই দেখো, আমি সমস্ত জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে করে রেখেছি। এখানে ভাঁজ করে রাখার একটা কারণ হচ্ছে, আমি আজকে তাকটা একটু পরিষ্কার করব। তাকটা তো জানোই তোমরা, রেগুলারই আমার একটা, মানে কি বলবো, একটা বড় কাজের মধ্যে পড়ে। কারণ এখানে যেহেতু আমাদের ডেলি জামা কাপড় থাকে, তো রোজেরটা রোজই ভীষণভাবে নোংরা হয়। আর আমার তো বলেছি আগেই যে রাস্তার ওপর বাড়ি হওয়ার কারণে এত ধুলো। তার ওপরে কি হয়েছে, রাস্তায় খোঁড়াখুড়ি হয়েছে কদিন আগে। তো সারাক্ষণ, মানে আমাকে সারাক্ষণ রান্নাঘরে স্লাইডিংগুলো বন্ধ করে রাখি, তারপরেও এক পুরু করে ধুলো জমে যাচ্ছে। আর এই যে আজকে একটুখানি এই যে বাস্কেটগুলোতে আয়ুষ্মানের জিনিসপত্রগুলো থাকে, মানে আমাদের মাস্কও থাকে, প্লাস মোজা আর রুমাল এই সমস্ত থাকে, সেগুলো একটুখানি মানে অগোছালো হয়ে গেছিলো। তো সেগুলোকে একটু গুছিয়ে রাখছি একটা বাস্কেটের মধ্যে। মোজা আর মোজাগুলোই এই বাস্কেটের, রেড বাস্কেটটার মধ্যে আমি মোজাগুলোই রাখলাম সব। আর কিছু রাখিনি তেমন। পরে দু একটা রুমাল রেখেছি। তো পুরো তাকগুলো দেখো গুছিয়ে ফেলেছি, কারণ এইখানে যত জামা কাপড় ছিল সব তাকে চলে গেছে। পুরোটাই শ্যুট করেছিলাম, কিন্তু পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, আর আমার এতগুলো কাজ থাকে যে আমি সব কাজগুলো একটু একটু করে তোমাদের দেখাতে পারবো না। তো তোমরা ব্লগটা পুরোটা দেখো প্লিজ, স্কিপ করো না। স্কিপ করলে আমার সাবস্ক্রাইবার কমতে থাকে। তো দেখো, আমি কিন্তু এখানে চাদর টাদর সমস্ত পাল্টে ফেললাম। যে চাদরটা ছিল ওটা বেশ কিছুদিন হয়েছে, তাই জন্য ওটা পাল্টে ফেললাম। চাদরটা পাল্টে আমি যা যা এখানে রাখার সেগুলো আবার রেখে দিচ্ছি জায়গা মতন। যেই চাদরটা দেখবে চেঞ্জ হয়ে যায়, ঘরে যেন লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর আমার তো যেহেতু তোমরা সবাই জানো ঘরগুলো ছোট ছোট, তো আমি যদি এইভাবে একটু নিজেকে, মানে ঘরদোরগুলো যদি একটু এদিক ওদিক চেঞ্জ না করি, তো নিজেরও ভালো লাগে না। তাই জন্য আমি চেষ্টা করি একটু ঘরটাকে গুছিয়ে রাখার। আর এই ঘরটার মধ্যেই যাবতীয় কাজকর্ম আমাদের বেশি হয়, বসা, খাওয়া দাওয়া সব কিছু হয়। ফলে আমি এই ঘরটাকে একটু গুছিয়ে রাখবার সবসময় চেষ্টা করি, একটু নতুনত্ব রাখবার চেষ্টা করি। তো তোমরা যারা আমার কাজ দেখো, রেগুলার আমার ব্লগ দেখছো, তারা জানোই। তোমরা অনেকেই কমেন্ট করো যে আমার কাজ দেখতে ভালো লাগে। আর আমি সত্যি কথা বলছি, আমার চ্যানেলটা সেই জন্যই আমি ক্রিয়েট করেছি, যে আমি আমার কাজগুলো তোমাদেরকে দেখাবো। তো আমার সংসারে যা তোমরা দেখছো সবটাই কিন্তু আমি এবং আমার হাজবেন্ড বানিয়েছি, নিজেরা তৈরি করেছি। মানে অনেকে থাকে না যে শ্বশুরবাড়ি এসে শ্বশুর শাশুড়ির জিনিসপত্র নিয়েই তারা সংসারে ব্যবহার করে, বা সংসারটা তাদের আলাদা করে গোছাতে হয় না। তো সেরকম ভাগ্যবতী আমি নই। আবার ভাগ্যবতীও বটে, নিজেরাই এগুলো সমস্ত কিছু করেছি। তো সেই গল্প তোমাদের বলবো এখন। হলো এই ঘরটা, মানে যেহেতু আমরা সবসময় এই ঘরটায় বসি, এই ঘরটায় যত কাজ টাজ থাকে, তো এই ঘরটা বেশি নোংরা হয়। বেডরুমটা অতটা নোংরা হয় না সেই তুলনায়, মানে অগোছালো হয় না। তো ওই জন্য আর জামা কাপড়ের তাকটা তো তোমরা দেখোই যে আমি সারাদিনে কতবার গোছাই, তাও অগোছালো হয়। কারণ ছেলে বাবা যখন যেরকম পারে নেয়, আমিও নিই, কিন্তু আমি যতটা ঠিক করে রাখি ওরা সেটার প্রয়োজন বোধ করে না সবসময়, বা হয়তো সময় পায় না। তো যাই হোক, আমি এগুলো করে নিলাম।
আর কদিন ধরে শরীরটা তো তোমাদের বলেইছিলাম ভালো ছিল না, জ্বর ঠোসাটা অনেকটা কমেছে, শুকিয়ে গেছে, একটু দাগ আছে, আর এগুলোরও ট্রিটমেন্ট হচ্ছে। কিন্তু মাঝখানে আবার বেরিয়েছিল ভীষণ, এখানে বড় বড় পিম্পলস হয়েছিল, তো ওই যেটা দিয়েছে ওটা এখন যেগুলো বেরোবার সেগুলো বেরোবে। আসলে শরীরের ভেতরে ডক্টরটা বলেছেন যে শরীরের ভিতরে টক্সিন যেটা জমে ছিল সেই টক্সিনটা তো বেরোবেই না, তো কিভাবে বেরোবে, এইভাবেই বেরোবে ভেতরে টক্সিনগুলো। প্রচুর জল খেতে বলেছে, তো সেগুলোই মেনটেন করছি। আর নিজেকে একটু হাসি খুশি রাখবার চেষ্টা করতে বলেছে, তো সেটাও করার চেষ্টা করছি। আমি যখন খুব এনার্জেটিক থাকি, এটা অ্যাকচুয়ালি আমার কিছুটা ডিপ্রেশন থেকেই আসে, যখন আমি খুব এনার্জেটিক থাকি তখন এই যে যত ব্লগ, রেগুলার ব্লগ দিয়েছি, আনন্দের সঙ্গে কাজ করতে পারি। কিন্তু যখন আমার ডিপ্রেশনটা চলে তখন আমি কোনো কাজও করতে পারি না, শরীরের মধ্যে কষ্ট হয়, বড় বড় দীর্ঘশ্বাস পড়ে, হ্যাঁ মানে অনেক কিছু। ডিপ্রেশনটা কিন্তু একদিনে আমার হয়নি, আমার অ্যাকচুয়ালি ডিপ্রেশন আসার কারণ অন্যরকম। মানে আমি এত ছোট বয়সে বিয়ে করেছি, 18 বছর বয়সে বিয়ে করেছি, এবং আমি মানে মানুষের থাকে না, মেয়েদের একটা বয়সে থাকে একটা নানা ধরনের স্বপ্ন থাকে যে এই হবে ওই হবে, তো বিয়ে করে যখন মানে সেই স্বপ্নটা বাস্তবে দেখা যায় অন্যরকম। হাজব্যান্ডের দিক থেকে একেবারেই নয়, আমার হাজব্যান্ড ভীষণ সাপোর্টিভ, আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে ওর থেকে মানে ওর যতটা সাধ্য, ওর যদি 100 সাধ্য থাকে ও আমাকে 110ও দিয়ে দিতে পারে, মানে এরকম বলছি আর কি। কিন্তু সাধ্যের অতীত আমার জন্য ও করে, ওর কথা আমি বলবো না, কিন্তু এমন এমন কিছু কিছু জিনিস সহ্য করেছি আমি, এমন কিছু কিছু জিনিস দেখেছি। আমার 18 বছর বয়সে বিয়ে হয়েছে, তারপর আমি গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, সমস্ত কিছু করবার পরে মানে করেছি না, সবকিছু লড়াই করে করতে হয়েছে, অত সহজে আমার কিছুই হয়নি। তোমাদের তো আমি আগেও ব্লগে বলেছি, নানা ধরনের এমন এমন জিনিস দেখেছি। মানে 18 থেকে এখন আমার বর্তমান বয়স হচ্ছে 30 বছর, আমার 12 বছর হলো বিয়ে হয়েছে, তো বর্তমানে আমার 30 বছর বয়স। আমি মনে হয় আমার ম্যাচুরিটি এতটাই বেশি যে যেন আমার মনে হয় যেন আমার 40 বছরের ম্যাচুরিটি, মানে হয়তো আমাকে দেখে বোঝা যায় না, কিন্তু আমার মানসিকতা, আমার টেনশন, আমার চিন্তাধারা, হয়তো একটু বয়স হলে যেরকম মানুষের চিন্তাধারা হতে পারে, আমার চিন্তাধারাটা সেই রকম পর্যায়ে পৌঁছে গেছে। তো এখন আর সেটা নেই। এখন আমাদের একটা সময় বলেছিলাম না তোমাদেরকে যে আমি যখন বিয়ে করেছি আমার হাজব্যান্ড কিচ্ছু করে না, কিচ্ছু করে না, নিজের একটা দোকান ছিল, সেই দোকানটা দেখিয়ে আমার হাজব্যান্ড, মানে আমার বাবাকে বলেছিলাম ওটা আমার হাজব্যান্ডের দোকান, কারণ আমার বাবা পুলিশে সার্ভিস করেন, এমনিতেই সেরকম ভাবে রাজি ছিলেন না, তা কিছু করে তো বিয়ে, কিছু তো বলতে হবে যে ছেলে কি করে, তো সেটাই বলেছিলাম। কিন্তু যাই হোক, আমি ভাবিনি যে জটিলতাটা কোনো কোনো ফ্যামিলিতে এত বেশি হতে পারে, মানুষের চিন্তাধারার অন্যরকম হতে পারে। তো যাই হোক, ওই সমস্ত কথা আর বলতে চাই না, অনেক পুরনো কাসুন্দি বললে তো হবে, বলে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি। তো নিজেদেরকে উঠে দাঁড়িয়েছি, তো এই উঠে দাঁড়াতে গেলে তো যা বোঝোই যে কতটা কষ্ট, কতটা পরিশ্রম করতে হয়েছে। কেউ এতটুকুর জন্য হেল্প করেনি, বলতে নেই, টাচউড, আমি বুট টাচ করে বলছি, আমার হাজব্যান্ড এখন অনেককে কাজ দেয়, অনেককে কাজ দেয়, ছোট বড় কাজ যেটা ওর সাধ্যের মধ্যে ও দেওয়ার চেষ্টা করে। কিন্তু একটা সময় এমন গেছে আমার হাজব্যান্ড অনেকের কাছে কাজ চেয়েছিল, কেউ করেনি। তারপর আমি বলা ছেড়ে দিয়েছিলাম, মানুষকে বলা ছেড়ে, এখন ভাবি ভগবানের অসীম কৃপা যে কোথাও চাকরি বাকরি হয়নি বা করেনি কারোর আন্ডারে, তাহলে হয়তো সে বলতো তো আমি কাজ দিয়েছিলাম বলে খেতে পাচ্ছে আজকে করে, তো সেটা ভগবানের অসীম কৃপা। তো আমি সেটাই মনে করি, আমি যদি কাউকে ভালো জিনিস দিই, আমি যদি কারোর ভালো চাই, তাহলে একদিন আমার ঠিক ভালো হবে, আর আমি যদি চাই কাউকে পথে বসাতে, তাহলে তাকেও একদিন সেই রকমই হয়তো অন্য কোনো নামে, অন্য কোনো খামে তোমাকে সেই ইয়েটা পেতেই হবে। তো আমরা কারোর ভালো করেছিলাম বলে হয়তো উঠে দাঁড়াতে পেরেছি, কিন্তু এই যে পথটা আমার গেছে আমি এটা নিতে পারিনি। আসলে ছোট থেকে এতটাই মসৃণ ভাবে বড় হয়েছি, কোনোদিন মানে খাবার পাবো না বা কি খাবার হবে ভেবে আমি স্কুলে যাব বা কোথাও পড়তে যাব, কলেজে যাব, এই সমস্ত ভাবতে হয়নি। কিন্তু বিয়ের পরে যখন আমি পড়াশোনা করেছি, একে তো আমি রান্না বান্না কিচ্ছু পারতাম না, কিচ্ছু না, তারপর অনার্স পেপার পরীক্ষা, মাস্টার্সের পরে কতটা পড়াশোনা করতে হয় তোমরা জানো। আমার টার্গেটে ছিল যে আমি অনেক এমন দেখেছি ভালোভাবে পড়ে অনার্স কেটে গেছে, আমার বাংলায় অনার্স ছিল, অনার্স কেটে গেছে। আমি একদম মানে জেদ ছিল না কোনো অনার্স পেপারে আমার অনার্স কাটবে, আর না আমার পাশে কখনো ব্যাক আসবে। আমি সেই মাইন্ডে, আমি এত স্ট্রং মাইন্ড ছিল আমার। এখন ভাবি আমি কিভাবে পেরেছি, আমি এখন অবাক হয়ে যাই, মানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি, একটা মেন্টাল পেছন থেকে প্রেশার থাকতো, মানে একে কোনোভাবেই পাশ করতে, একে কোনোভাবেই পড়তে দেওয়া যাবে না, কিছু না কিছু করেই একটা অশান্তির এরকম একটা প্রেশার থাকতো। তো
তো এই সমস্ত ব্যাপারগুলো যখন ভাবি এখন না, খুব মনের মধ্যে যখন একা একা বসে থাকি, যেমন এখন ঘরে কেউ নেই, তোমাদের সঙ্গে কথা বলছি তাই, যখন একা একা বসে থাকি কষ্ট হয়, এগুলোই মাথার মধ্যে ঘুরতে থাকে, এত নেগেটিভিটি কাজ করে। আমি জানি এই কথাগুলো আজকে 12টা বছর আমার বিয়ে হয়ে গেছে, তখন আমার বয়সটা কম ছিল, তখন মানে কিছুই জানতাম না, কিন্তু এখন তো আমি জানি, এখন আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারি না যে ওই নেগেটিভিটি থেকে আমি বেরিয়ে আসবো। তখন খালি ওই পুরোনো কথাগুলো মনে পড়ে যে আমার এই কন্ডিশন, আমার সঙ্গে এই ব্যবহার করেছে, এইগুলো ভাবতে 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 না আমার ভিতরে শরীরটা আস্তে 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 খারাপ হচ্ছে, ভীষণভাবে খারাপ হয়ে যাচ্ছে ভেতরে শরীরটা। আসলে একটা কষ্ট, একটা ইনসিকিউরিটি, মানে নানান ধরনের জিনিস আমার ভেতরে না চলে। তো এই যে বলছি তোমাদের আমার কষ্ট হচ্ছে, মানে ভিতরের মধ্যে আমি মানে কি বলবো, কষ্ট হচ্ছে, কিন্তু কোনো মানে নেই। আমি জানি এই কথাগুলোর কোনো যুক্তি নেই এখন, আর এই কথাগুলো বলে কোনো লাভ নেই, কিন্তু ওই যে এই কারণেই আমার ডিপ্রেশন। যদি বলে সবাই, আমার মা যেমন বলে কিসের ডিপ্রেশন, এত ভালোবাসে সুখে আছে, সেটা কি? আমি তো সব তো তোমাদের জানাইনি, আমি তো সব তো বলিনি যে আমার মধ্যে দিয়ে কি যাচ্ছে, আমি কি ফেস করছি, সব তো কাউকে বলিনি। আমার হাজবেন্ডও বলে তুমি তো সবই পাচ্ছ, সে তো ভুলবেই, সে তো মানে সে তার পক্ষে তো ভুলে যাওয়াটাই মানে ব্যাপার আর কি, নিজের লোকেদের কে মনে রাখে। কিন্তু আমি কেন যাই, আমারও ভুলে যাওয়া উচিত অ্যাকচুয়ালি এখন, কিন্তু আমি ভুলতে পারি না, জানি না কেন। বলে না মানুষের কথা থেকে যায়, দিন চলে যায়, কথা থেকে যায়, এমন এমন কথা যেগুলো আমি কিছুতেই ভুলতে পারি না। অনেকের, শুধু এই যে আমার শ্বশুর বাড়ির ব্যাপার তা নয়, নিজের বাড়িতেও আমার নিজের বাবা বা আরো যারা আছেন, সেই সময়টা আমার পেরিয়ে গেছে, কিন্তু আমার সময় কথাগুলো থেকে গেছে। আর আমি, আমার হাজবেন্ড জানে আমি একদম মিথ্যে কথা বলা পছন্দ করি না, মিথ্যে কথা কোনোদিন কাউকে বলি না, কারোর কোনো জিনিসের প্রতি আমি কখনো লোভ দেখাইনি, কোনোদিন কারোর কোনো জিনিসে আমার লোভ নেই। আমি যতটুকু ভগবান আমায় দেবেন, যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকতে অভ্যস্ত। তো এই সমস্ত ভাবি যখন পুরনো মানুষের দেওয়া কষ্টের কথা, আমি জানি এগুলো ভাবা উচিত নয়, কারণ এক তো আমি নিজে অসুস্থ হচ্ছি, প্লাস যাদের ব্যাপারে আমি এরকম ভাবছি, আমি দেখেছি তাদের কিছু না কিছু ক্ষতি হয়, কারণ আমি তো কষ্ট পাচ্ছি ভেতরে ভেতরে, আমার তো এটা শেষ হয়ে যাচ্ছে, ফলে তাদের কিছু না কিছু খারাপ হয়। তো আমি চাই না, আর যতই হোক তারা তো আমার নিজের মানুষ, আমি চাই না কারোর প্রতি আমার কোনো আমি কষ্ট পাই আর তাদের কোনো ক্ষতি হোক বা খারাপ হোক, কারণ যে জিনিসটা পেরিয়ে গেছে পেরিয়ে গেছে। আর আমি না মানে যে সাইকিয়াট্রিস্ট দেখাবো, ডিপ্রেশনের ওষুধ খাবো, হয়তো আমি সাময়িক ভালো থাকবো, কিন্তু যখন আমি ওষুধটা ছেড়ে দেবো, কারণ ওষুধের আবার সাইড এফেক্ট থাকে, সেই ওষুধটা যখন আবার আমি ছেড়ে দেবো তখন আমার শরীরের মধ্যে আবার এ করবে, তার জন্য আমি হোমিওপ্যাথি খাই, কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে না ওষুধ খেতে, আর মনে হয় মাঝে মাঝে খুব নেগেটিভিটি কাজ করে, বা মাঝে আগে তো মনে হতো মরে যাই, এরকমও মনে হতো। তো তবু নিজেকে স্ট্রং রাখি, আমার ছেলেটা তো ছোট। তো চলো, অনেক বক বক করলাম তোমাদের সাথে, তোমরা প্লিজ কিছু মনে করো না। তোমরা হয়তো ভাবো দিদি এতদিন, আমাকে তো মৌমা দাস বলে এতদিন বাদে বাদে কেন ব্লগ দিচ্ছ, আমি জানি তোমরা হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছ, হয়তো যারা যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছ, তোমরা এক্সপেক্ট করো দিদি ব্লগ দেবে, কিন্তু আমি দিয়ে উঠতে পারছি না। তার এই একটাই কারণ, আমি ফিজিক্যালি যতটা না অসুস্থ থাকি, তার থেকে মেন্টালি আমি ভীষণ সিক থাকি, আমি তখন কোনো কাজ করতে পারি না, রান্না করতে পারি না। এটা আমি কাকে বোঝাবো, আমার হাজব্যান্ডও বোঝে না, এগুলো আমি কাকে বোঝাবো বলো। তো কিছুতেই নিজেকে আমি সেই জায়গাটায় আগের মতন, আমি খুব উচ্ছল প্রাণবন্ত মেয়ে, আমি স্পোর্টসে সবসময় র্যাঙ্ক করতাম, আমার বন্ধুরাও দেখে, তারা সবাই জানে আমি সবসময় স্পোর্টস, আমি যেখানে যেখানে পার্টিসিপেট করতাম আমি কিছু না কিছু প্রাইজ নিয়ে আসতাম, এটা সবাই জানে, আমার স্কুলের বন্ধুরা জানে, যারা যারা আমার বন্ধুরা দেখছে। আমি কোনো দিন মানে পড়াশোনায় খুব হিউজ ভালো ছিলাম না, ফার্স্ট সেকেন্ড থার্ড এইসব হতাম না, কিন্তু স্ট্যান্ডার্ড ছিল আমার, আমি পড়াশোনায় ভালোই ছিলাম বলতে গেলে, সিরিয়াসলি পড়াশোনা করতাম। কিন্তু ওই যে বললাম আমি মানে নিজের বলে না মানে নিজের ভুলে আর কি আজকে আমার এই পরিণতি, সেটাও আমি রিয়েলাইজ করি। একটা সময় হয়তো কিছু অন্যায় করেছিলাম যার জন্য এত কষ্ট পেতে হচ্ছে। তো তোমরাও একটু প্রে করো যাতে আমি মেন্টালি ফিট থাকি, সুস্থ থাকি। একা থাকতে খুব ভয় লাগে, একা আছি, নানা ধরনের নেগেটিভিটি কাজ করে, সেটা আমি কাকে বলবো, কাকে বোঝাবো। এইসব করে আমার আশিসের সঙ্গে মানে আমার হাজব্যান্ডের সঙ্গে মাঝে মাঝে ঝগড়া হয় যে আমি কেন সবসময় এই যে বাড়িতে আছি, ছেলেকে মানুষ করছি, নিজের পড়াশোনা আমি কিছুই করতে পারছি না। চাকরি তো আমি বলেছি তোমাদের যে আশিস করতে দেবে না আমার চাকরি বাকরি, তবু আমি চাই যে আমি কিছু করি, কিছু করে আর্ন করি। আমি কেন সবসময় স্যাক্রিফাইস করবো, আমার পড়াশোনার তাহলে কি ভ্যালু থাকলো। ও বলে তুমি সংসার দেখো, তোমার কি দরকার বাইরে বেরোনোর, আমি তো আছি, এগুলো বলে, কিন্তু বোঝে না যে আমরা যারা রেগুলার স্কুল গেছি, কলেজ গেছি, যারা বাইরের জগতের সঙ্গে অ্যাটাচ ছিলাম, তাদের পক্ষে বাড়ির মধ্যে থেকে বাড়ির এই কুটকচালি, পিছনে আলোচনা, আমি এগুলো একদম মানে নিতে পারি না। ফলে যার জন্যই আমার এই যত রাজ্যের কি বলবো ডিপ্রেশন কাজ করে। যাই হোক, ভগবান আছেন, ভগবান দেখছেন সবকিছু, তিনি নিশ্চয়ই
একটা কোনো বিচার করবে। তো চলো এখন ইয়ে করবো, আলুর পরোটা করবো, কারণ অনেকদিন ধরে আয়ুষ্মান আলুর পরোটা খেতে চাইছে, তো আলুর পরোটা করবো। আর তোমাদেরকে একটা কথা বলি, যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো প্লিজ ব্লগটা পুরো দেখো, ব্লগটা কেটে কেটে দেখো না। আমি অনেকে এসে বলে না পাশে আছি সাথে আছি, প্লিজ ওইরকম ভাবে পাশে সাথে না থাকাও ভালো, কেটে কেটে দেখার কোনো দরকার নেই। কারণ আমি প্রচুর কাজ দেখাই, আমার কাজ দেখতে যারা অন্য সাবস্ক্রাইবার আসে, মানে যাদের কোনো চ্যানেল নেই, যারা অ্যাজ সাবস্ক্রাইবার দেখবার জন্য আসে, তারা কিন্তু আমার ব্লগটা পুরোটা দেখে। হ্যাঁ, তাদের মধ্যে কয়েকজন আছে যারা পুরোটা দেখে না, আবার কেটে কেটে দেখে, সেটাও বুঝি। কিন্তু যারা মোটামুটি এখন নতুন আছে অনেকেই, একজন আছেন মিনু রয় ত্রিপুরা থেকে, আমায় অনেকবার কমেন্ট করেন। মৌসুমি রয় বোধ হয়, তুমি, আমার সারনেমটা মনে পড়ছে না, তুমিও কমেন্ট করো। তো তোমাদের আমি খুব ভালোবাসি, তোমরা সব জয়েন করেছো আমার চ্যানেলে, আমি তোমাদেরকেও খুব ভালোবাসি। তোমরা চ্যানেলে জয়েন করেছো কি, তোমরা তোমার ফ্যামিলির মতন রেগুলার আমার ব্লগে কমেন্ট করছো, আমাকে ভালোবাসছো, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে বলো। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমার কাজ দেখে লোকে এনার্জি পায়, আমি কাজ দেখাই, আমি ফালতু বকবকি, আজকেই একটু বেশি বকবক করে ফেললাম, আমি ফালতু বকবক করতে চাই না, কারণ আমার নিজেরই জ্ঞান সীমিত, আমি তোমাদের কি জ্ঞান দেবো। তো আমি যে কাজগুলো করি সেগুলোই তোমাদের ব্লগের মাধ্যমে দেখাই, তো তোমরা সেগুলো দেখে যদি কিছু ভালো লাগে তো সাথে থাকবে। সো প্লিজ ওই কেটে কেটে করো না, কারণ আমার তাতে সাবস্ক্রাইবার, ইউটিউব থেকে সাবস্ক্রাইবার ডাউন করে, তো এইটা প্লিজ এই ক্ষতিটা করো না, কারণ কারোরই করো না। আমিও যারটা দেখি তো পুরোটাই দেখি, কেটে কেটে দেখি না, ওই মাঝখানে একটু একটু শুনলাম, গিয়ে ওটা দিয়ে কমেন্ট করে দিলাম, এইগুলো ঠিক নয়। কারণ একটু বুদ্ধি নিয়ে তো এই জায়গায় এসেছি, তো সেই বুদ্ধিটা থেকে অ্যাপ্লাই করেই আমি বলছি, মাঝখান থেকে ভিডিও দেখে সেইটা নিয়ে কমেন্ট করা ঠিক নয়। তো চলো আমি এখন কাজ সারি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আয়ুষ্মানকে তো আনতে যাব, তার আগে ভাবলাম যে একটু যে মানে আলুর পরোটাটা করব তার একটুখানি গুছিয়ে রেখে যায়। আর আমি ভীষণ সহজ প্রসেসে আজকে আলুর পরোটাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখলে আমি বেশ কিছু রসুন, আদা এবং পেঁয়াজ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কিচ্ছু বাটাবাটির ঝামেলা নেই, কিচ্ছু করতে হবে না, শুধু এটা চপারে গিয়ে চপ করে নেব। যারা এই চপারটা এখনও কেনোনি, ভীষণ ভালো, চপারটা কিনে নিতে পারো, তোমাদেরই কাজের অনেক সুবিধা হবে। তো দেখো আমি একসঙ্গে কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং পেঁয়াজ একসঙ্গে মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। আর আমি সকালেই যখন প্রেশার কুকারের মানে রান্না করছিলাম তখনই আমি একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আলু সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাহলে আরোই ঝামেলা নেই। আর এদিকে দেখো অল্প সামান্য একটু আমি জিরে নিয়েছি, জিরেটা বেশ দেখো বেশ যখন চড়বড় চড়বড় করবে, একটু রঙটা কালচে মতন হয়ে যাবে, মানে ভাজা জিরে যেটাকে বলে, বেশ ভালো করে ভাজতে হবে, গন্ধটা যেন একটু মানে গাঢ় হয়, তো সেরকম করে একটু ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে রেখেছি। আর এদিকে আমি সামান্য সর্ষের তেল দিলাম, যারা সাদা তেলে করো সাদা তেল দিতে পারো, আমি সর্ষের তেলেই রান্নাটা করি। তো সর্ষের তেল দিয়ে তার মধ্যে ওই যে কুচিয়ে রাখা যেগুলো রাখলাম আর কি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পুরোটাই ঢেলে দিলাম, দিয়ে বেশ ভালো করে নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো তোমরা করে একবার আমি যে প্রসেসে আলুটা মাখলাম, যে স্টাফিংটা আর কি, সেটা তোমরা প্লিজ আমার প্রসেসে একবার করে দেখো, এই আলুর পরোটা ছেড়ে তোমরা আর কোনোভাবে খাবে না কোনো কিছু। আর এই যে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো অস্বাভাবিক ঝাল, তাই ঝাল লঙ্কার গুঁড়োটা দিইনি। এবারে আলু যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোই হাতে স্ম্যাশ করে আমি দিয়ে দিলাম। তো এবার ভালো করে আলুটাকে ভাজতে হবে, যে সেদ্ধ আলুটা দিলাম এটার মধ্যে যেন ফ্লেভারটা পুরো যেন একদম মিক্স থাকে, কোনো জায়গা থেকে যেন সেদ্ধ আলুর গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা সেদ্ধ আলুর যেটা সেটা যেন না থাকে। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি যতক্ষণ না আলুর থেকে সমস্ত জল শুকিয়ে যাচ্ছে এবং একদম ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ কিন্তু আলুটাকে ভালো করে কষাতে হবে। এই কষানোটাই যা একটু মানে ঝামেলা, বাকি তো কিছু না। তো দেখো সেটাও কোনো ঝামেলা না, করতে করতে এটা হয়ে গেছে। তো দেখো আমার কিন্তু একদম পুরটা রেডি, কড়াই ছেড়ে দিচ্ছে পুরটা, তখন বুঝবে যে আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এরপরে যে আমি জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। তোমরা যারা এভাবে করো তারা তো ভালোই জানো কিরম খেতে হয়, আর যারা করো না আমার প্রসেসে একবার এভাবে করে দেখো, এটা যে এত ফ্লেভারফুল হয়, এত ফ্লেভার থাকে পরোটাটার মধ্যে, তোমরা ভুলতে পারবে না খেলে। তো আমি স্টাফিংটা বানিয়ে রেখে দিলাম, আর এরপরে আমি আটাটাও মেখে রেখে দেবো।
তো আমি আটার মধ্যে নিয়ে নিয়েছি জোয়ান, তার সাথে দিয়েছি সাদা তেল এবং লবণ পরিমাণ মতন দিয়ে ভালো করে জিনিসটাকে আটার সঙ্গে মাখিয়ে নেব, মানে ময়ানটা যেন ভালো করে আটার সঙ্গে মেখে যায়। আমি যেভাবে পরোটার করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে আটাটা মেখে নেব। আমি কোনো সময় রুটিতেও না, পরোটাতেও না, লুচির কোনো কিছুতে আমি গরম জল ইউজ করি না। তো আমি যেভাবে মাখি তাতে কিন্তু তোমরা দেখেছো আমার কিন্তু লুচি, পরোটা, লুচি সবই খুব সুন্দর ফোলে। তো এর সঙ্গে আমার মনে হয় কেন জানি না যে গরম জলের কোনো সম্পর্ক নেই, বরঞ্চ আটা ময়দার মধ্যে যদি অত্যাধিক গরম জল দেওয়া হয় তাতে যেন আটা ময়দাগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি আটাও মেখে রেখে দিয়েছি। এবার যেটুকু বাসনপত্র বেরিয়েছিল সেগুলো আমি এখন ধুয়ে মেজে রেখে দেবো, এরপর আমি বেরোবো। তাই জন্য বেশ কিছুটা আমি কাজ সেরে নিলাম। এই সময় পৌনে 8টা মতন বাজে, খুব বেশি বাজেনি। তো পৌনে 8টার সময়, আমি 8টার সময় যেহেতু আয়ুষ্মানকে আনতে যাব, তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এবার আমি আয়ুষ্মানকে আনতে বেরোবো। কারণ আমি যেহেতু বললাম তোমাদেরকে যে আমি একটু মেলায়ও যাব, তাই জন্য একটুখানি সাজাগোজা করব। তো মেলা তো এবার সেভাবে কিছু বসেনি, অল্প দু একটা দোকান বসেছে। তো প্রত্যেক বছর যায়, সেই জন্য ওর একটু আবদার ছিল মা মেলায় যাব, একটু খেলনা কিনবো। তো সেই জন্যই আমিও নিজে একটু রেডি হয়ে নিলাম। তো বেশি রেডি আমি কিছুই হই না, কারণ মুখে আমি কিচ্ছু মাখি না। তোমাদের আগেও বলেছি সামান্য একটু কাজল এবং লিপস্টিক পরবো। আর মুখে যেহেতু আমার প্রচণ্ডভাবে পিম্পলস বেরোচ্ছে, তাই জন্য আমি মুখে কোনো রকম এখন কসমেটিক্স ইউজ করছি না। যেগুলো এখন আমার ট্রিটমেন্টের জন্য চলছে শুধু সেগুলোই ইউজ করছি। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এরপর আমি বেরিয়ে যাব। আমার এখন খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য দেখো একটা 5 টাকার ম্যাগি বানালাম, কারণ এসে তো পরোটা করবো। ইয়ার যাই আয়ুষ্মানকে নিয়ে আসি। আর ওদিকে একটা মেলা বসেছে, মানে এবারে তো মেলা সেরকম ভাবে বসেনি, না হলে আমাদের যেখানে পড়াতে চাই সেখানে খুব বড় মেলা বসে, তো এবারে বসেনি। তো কিন্তু আয়ুষ্মান তো বাচ্চা, ও যথারীতি মানে খুব বায়না করে যে মা যাবো যাবো যাবো। তো ওখানে একটা মাঠ মতন আছে, ওখানে ছোট্ট করে বসেছে, তো সেটাই ওকে একটু দেখাতে নিয়ে যাব। তো দেখি যদি পারি তোমাদেরকে হুট করে দেখাবো। তো যাই, 8টা বাজে, ম্যাগিটা খেয়ে ওর বাবাকে ফোন করি, তারপর একসঙ্গে আমরা বেরোবো। আজকে আসবে না পড়তে? পড়া হয়ে গেল, এই তো পরে যাচ্ছি তো নিয়ে। টাটা। জানো না, আমি তো এসে ওগুলো জিনিসগুলো সব স্যানিটাইজ করলাম। আর বেশি কিছু কিনিনি গো, মেন এর জন্যই যাওয়া ছিল। এবারে এই মেলা বসেছে কবে থেকে বায়না করেছে খেলনা কিনবো। খেলনা ওকে কিনে দেওয়া অ্যাকচুয়ালি উচিত না, কারণ খেলনাটাও 2-3 দিন একটু নাড়াচাড়া করবে, করে ও নিজের মোবাইলের দিকে ওর চোখ চলে যাবে।
কিন্তু যাই হোক অনেকদিন ধরে বায়না করেছে, বায়না করছিল বলে আজকে মেলায় গেলাম। তারপরে এত দাম খেলনাপত্রের, এই একটা গান কিনলাম, এই কি লেজার গান নাকি, একদম হালকা। এই গানটা নাম 270 টাকা চেয়েছিল, 250 টাকাতে দিয়েছে। তো ভালো লাগে না এত আননেসেসারি এত পয়সা খরচা করতে, কিন্তু কি করব বাচ্চা মানুষ। আর আয়ুষ্মান খুব ভালো রেজাল্ট করেছে, আয়ুষ্মানের আজকে রেজাল্ট দিয়েছে 97 পয়েন্ট কত জন এরকম পেয়েছে। তো ম্যামরাও রিপোর্ট কার্ডে খুব ভালো লিখেছে, যেটাও সেকেন্ড টার্ম এক্সাম গেছিল। আর দুটো এই ক্লিপ কিনেছি, দুটো এই জামা কাপড় মেলার ক্লিপ কিনেছি, আর একটা আমার চুলের ক্লিপ। আমার চুলের ক্লিপ গুলো ভেঙে গেছে, তো আমার বর বললো নাও একটা। আর ওই কিনে দিয়েছে সবই, মানে ওর টাকাতেই কেনা। আমি খালি ছেলেকে খেলনাটা কিনে দিয়েছি, কারণ আমি ওকে প্রমিস করেছিলাম কিনে দেবো, তাই আমি ছেলেকে খেলনাটা কিনে দিয়েছি। আর একটাই চা কেনার ট্রে কিনেছি, এটা এখন ধোবো ভালো করে, ধুয়ে এটা সকালবেলা চা খাবো, তখন তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। আর এখন তেমন আর কিছু কিনিনি, এগুলো স্যানিটাইজ করেছি, কিন্তু ধুয়ে তারপর তো ইউজ করতে হবে। তো চলো, এখন তো আর তেমন তো আমার এমনি হাত ফাত তো সবই ধোয়া হয়ে গেছে, ড্রেসটা ঝাড়া। দুটো গ্লাস কিনেছি, কিউট কিউট দেখো। আমি জানি না এই গ্লাসগুলোতে মনে হয় ওই যে কি বললো, টাকিলা গ্লাস, টাকিলাই তো, হ্যাঁ টাকিলা গ্লাস। কি কিউট দেখো, আমি কিনেছি সাজিয়ে রাখবো বলে, দুটো কিনেছি, আর দুটো কিনবো, আর 4টে কিনবো। আমার কাছে টাকা আর বেশি ছিল না, মানে আমার কাছে টাকা ছিল না, মানে খুচরো টাকা বেশি ছিল না। আর কি কিউট না এগুলো, তো মানে কি টাকিলা গ্লাস না কি ওষুধ খায় বোধহয় হবে এরকম কিছু। আমি আর 4টে কিনবো, তাহলে 6টা সেট হয়ে যাবে। এগুলোতে তো চাটা খাওয়া যাবে না, তো আর 4টে কিনলে আমার 6টা সেট শোকেসে সাজিয়ে রাখতে পারবো। তো চলো পরোটাটা করি। আর দুটো মিষ্টি পান কিনেছি, রাতে খাবো। একটা আমি খাবো গোটা, আর একটা আমার ছেলে আর তার বাবা হাফ হাফ খাবে মিষ্টি পান। তো চলো পরোটাটা করি, তোমাদের তো সব দেখিয়ে দিলাম, এখন বসে বসে ওগুলোকে গোল গোল করি। তো বাইরে বেশ ভালো করে ঘুরে টুরে মাইন্ড ফ্রেশ করে বাড়ি চলে এসেছি। এবার শুরু হবে ঘরের কাজ। ঘরের কাজ বলতে রাতের যা যা দায়িত্ব থাকে আমাদের ঘরের বউদের, ঘরের গৃহিণীদের, সেই সমস্ত কাজ। আমার মাছেদের খেতে দিয়ে দিলাম, তাদের ডিনার করিয়ে দিলাম আর কি আগে। এরপরে যে আটাটা আমি মেখে রেখে গেছিলাম সেটা একেবারে সেট হয়ে গেছে, তো আমি আরেকটু ভালো করে ঘুরিয়ে মেখে মানে ঘুরিয়ে নিলাম আর কি জিনিসটাকে। এরপরে দেখো গোল্লা গোল্লা করে নিচ্ছি, একটু বড় হয় সাধারণত আলুর পরোটার যে লেচিটা হয় সেটা একটু ভালো বেশ বড় করতে হয়। এরপরে আমি জিনিসটাকে দেখো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হাতে একটুখানি আটার গুঁড়ো নিয়ে আমি চারদিকটা বাটির মতন করে গোল শেপ করে নিয়ে একটু বাটির আকার দেবো, যাতে পুরটা বেশ ভালো করে দেওয়া যায়। আর আমরা আলুর পরোটা মানে স্টাফিং পরোটা যেটা হয়, সেটা যেই স্টাফিংই থাক না কেন, আমরা একটু স্টাফিংটা বেশি দিই। কিন্তু দেখবে আমি যেভাবে করব একটুও ফাটে না। আমার আলুর পরোটা যখন আমি করি কিন্তু একটুও ফাটেনি, যে এবারে যেটা করলাম। আর যদি এর থেকে আরেকটু বেশি আলুর পুর দাও তাতে কিন্তু ফেটে গেলেও কোনো অসুবিধা নেই। মোট কথা যেন আলুর টেস্টটা, যে মশলাদার আলুটা বানাচ্ছি সেটার যেন টেস্টটা প্রমিনেন্ট থাকে। শুধু আটা আটা কিন্তু টেস্ট ভালো লাগবে না, ওই জন্য ফেটে গেলেও অসুবিধা নেই। আলুর পরোটা বা স্টাফিং পরোটাতে যে স্টাফিংটা থাকে সেটার টেস্টটা যেন ভীষণভাবে ডমিনেটিং থাকে, আমি সবসময় এটাই চেষ্টা করি। তো দেখো আমি ভালো করে লেচিগুলো কিভাবে করে নিচ্ছি দেখো। আর একটু কিন্তু আমি আটা দিয়ে দিলাম, তাতে কি হয় জিনিসটা গোল করতে বা বাটির আকার দিতে কিন্তু খুব সুবিধা হয়। তো আমি যেভাবে যেভাবে করছি তোমরা একটু দেখতে থাকো। তো এবার আমি ভালো করে পরোটাতে তেল লাগিয়ে ভালো করে জিনিসটা
ভেজে নেব। পরোটা যেন খুব ভালোভাবে ভাজা হয়। আর আমি কিন্তু সবসময় খুব সামান্য তেলে ভাজি। আর সামান্য তেল যদি তোমায় দিয়ে ভাজতে হয় তাহলে তার একটা ট্রিক্স হচ্ছে আগে দুটো পিঠ ভালো করে সেঁকে নেবে। সেঁকে নিয়ে তারপর তুমি তেল অল্প অল্প করে বুলিয়ে বুলিয়ে তুমি ভাজতে পারো। এতে কিন্তু খুব ভালো টেস্ট হয়, ক্রাঞ্চি হয়। আর আমার দেখো এত সুন্দর পরোটাটা ভাজা হচ্ছে, একটু কিন্তু পরোটাটা কোনো জায়গা থেকে ফাটবে না। এবং ভেতরে কিন্তু স্টাফিং তোমরা দেখলেই আমি যথেষ্ট ভরে ভরে স্টাফিং দিয়েছি, কারণ স্টাফিংয়ের টেস্টটা তোমাদের আগেই বললাম ওটা যেন প্রমিনেন্ট থাকে। তো আমি ভালো করে চারদিকটা চেপে চেপে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তোমরা বিশ্বাস করবে না, আমি এতদিন ধরে আলুর পরোটা করি এবং আমি সবসময় না একটু এক্সপেরিমেন্ট করতে থাকি। মানে যে কোনো রান্নাতেই আমি বেশ এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি বিভিন্ন মশলার দ্বারা, বা আমি আটাও যে কিনি সবসময় এক্সপেরিমেন্ট করে। তো আজকে ডিনার আমাদের এটাই ছিল। আমি সবগুলো আলুর পরোটা করিনি, একটা করে আলুর পরোটা করেছি আর বাকি নর্মাল পরোটা করেছিলাম, কারণ সকালবেলা আমার শাশুড়ি মাটন দিয়েছিল, কয়েক পিস মাটন আর আলু ঝোল এগুলো রেখে দিয়েছিলাম, তখন আমাদের লাঞ্চ হয়ে গেছিলো, তাই পরোটা দিয়ে আমরা ঝোলটা দিয়ে খেলাম আর আলুর পরোটা এক পিস করে খেয়েছি। আর আয়ুষ্মান আলুর পরোটা খেয়েছে। তো ব্লগটা আজকে এখানেই এন্ড হলো।